এই প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল অ্যান্ড অনেক বেশি সময় লাগবে বুঝাইতে, বাট আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব যে আমি যেন আপনাদেরকে এটা ভালোভাবে বুঝাইতে পারি। অ্যান্ড এই প্রবলেমটার ক্ষেত্রে আমি অমনভাবে যেভাবে অন্যান্য প্রবলেমগুলোকে সলভ করতাম, প্রথমে ব্রুট ফোর্স দেখায় তারপর বিভিন্ন আলোচনার মাধ্যমে, সেটা আমি করতে পারবো না। কারণ আমি এখানে যত বেশি আলোচনা করব তত বেশি কনফিউজ আপনারা হবেন। সো আমি ডাইরেক্ট আপনাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই বোঝানোর চেষ্টা করব। ওকে, আমাদের এই প্রবলেমটার নাম হচ্ছে অ্যাকাউন্টস মার্জ অ্যান্ড প্রবলেম স্টেটমেন্টটা অনেক বড় অ্যান্ড আমাদেরকে জাস্ট দেখতে হবে যে আসলে কি করতে বলা হয়েছে। এখানে প্রবলেমের নাম অ্যাকাউন্টস মার্জ দেওয়া এবং মিডিয়াম লেভেলের একটা প্রবলেম হিসাবে দেওয়া, কিন্তু এটার পিছনে চোটটুক জিনিসপাতি আপনাকে জানতে হবে। এটা জীবনেও আমি মিডিয়াম বলতে পারবো না, অসম্ভব। দিস ইজ এ ভেরি ভেরি ক্রিটিক্যাল প্রবলেম এবং আপনি যদি সঠিক অ্যালগোরিদমটা না জানেন এটা হয়তো বা জীবনেও আপনি সলভ করতে পারবেন না। অলরাইট, ইটস এ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম অ্যান্ড এই কারণেই আমি আপনাদেরকে একটু ভালোভাবে এটাকে দেখানোর চেষ্টা করব। প্রবলেম স্টেটমেন্টটা এত বড় হইলেও এখানে জাস্ট সিম্পল জিনিস বলা হয়েছে যে আপনার কাছে একটা অ্যাকাউন্টসের লিস্ট দেওয়া থাকবে এবং এই অ্যাকাউন্টের লিস্টের ভেতরে আরো কিছু লিস্ট থাকবে যেটার প্রথম ইন্ডেক্স হবে একটা নাম এবং তারপরে যা থাকবে সবকিছু হবে সেই নামের ব্যক্তির ইমেল অ্যাড্রেস। এখন আপনাকে রিটার্ন করতে হবে যে কতগুলা ইউনিক ব্যক্তি আছে এখানে উইথ দেয়ার ইমেল অ্যাড্রেসেস। ওকে, সো আমরা যদি আমাদের প্রথম এক্সাম্পলটাকে একটু অ্যানালাইসিস করি, আমাদের সবার প্রথম ব্যক্তির নাম হচ্ছে জন এবং আমি বানান ভুল লিখিনি, জনের দুইটা ইমেল আছে। এখন এই দুইটা ইমেল johnsmith@mail.com এবং johnnewyork@gmail.com অথবা mail.com, এই দুইটা হচ্ছে আপাতত জনের ইমেল অ্যাড্রেস। এরপরে যদি আসি তাহলে দেখবো আবারও আরেকটা নাম দেওয়া আছে, সেটাও হচ্ছে জন এবং জনের ইমেল অ্যাড্রেস হচ্ছে johnsmith@mail.com এবং john00@mail.com। সো আমরা জন স্মিথটাকে আগের জনের ক্ষেত্রেও দেখতেছি, এখানকার জনের ক্ষেত্রেও দেখতেছি। তার মানে এই দুইটা জন সেম পাবলিক, তাই না? কারণ একজন মানুষেরই একটা ইমেল হইতে পারে। সো জনের আসলে কয়টা ইমেল আছে? প্রথমত জন স্মিথ উভয় ক্ষেত্রেই আছে, সেহেতু এটা দিয়ে একটা, জন নিউ ইয়র্ক একটা এবং john00@mail.com এটা একটা। এখন যদি আউটপুটে দেখি তাহলে জনের জন্য এখানে 3টা মেইল দেওয়া আছে। সো আমাদেরকে কি করতে হইতেছে, আমরা যে কোনো ব্যক্তিকে নিতেছি এবং সেই ব্যক্তির জন্য যতগুলা মেইল আছে সবগুলা মেইলকে মার্চ করে ব্যক্তির নাম সহ প্যাকেটিং করে আমরা আউটপুটে দেখাইতেছি। আমরা যদি তারপরের ইন্ডেক্সে যাই আমরা দেখবো এখানে আছে ম্যারি এবং mary@gmail.com হচ্ছে শুধুমাত্র ম্যারির একটা মেইল। এন্ড তারপরে এসে দেখলাম আবারও জন আছে, কিন্তু এইবার জনের যে মেইল সেটা অন্য কোনো জনের নাই। তার মানে আমরা বলতে পারতেছি যে জন প্রথম দুইটা সেম গাই কিন্তু শেষেরটা হচ্ছে ডিফারেন্ট গাই। এই কারণেই আমাদের আউটপুটে জন প্রথম জনের জন্য 3টা মেইল দেওয়া, সেকেন্ড জন মানে ম্যারির জন্য mary@mail দেওয়া এবং দেন জনের জন্য অ্যাগেন লাস্টলি আমাদের মেইন জনের নামটা দেওয়া। তো বুঝতেই পারতেছেন যে আমাদের একটা প্রবলেমের ভেতরে কতগুলা প্রবলেম এখানে চলে আসছে। ফার্স্ট অফ অল আমরা এখনো জানি না এই প্রবলেমটা আসলে কেমন প্রবলেম, কারণ এটা একটা স্ট্রিং প্রবলেমের মতো দেখা যেতেছে, এটা একটা অ্যারে প্রবলেমের মতো দেখা যেতেছে। যেহেতু এখানে পসিবিলিটিস আছে সেহেতু এখানে আমরা এটাকে বলতে পারি এটা একটা ডাইনামিক প্রোগ্রামিংও হইতে পারে। যেহেতু আমাদের সেম ইমেইল বারবার আছে সেহেতু আমরা কি ট্রিও বলতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের কাছে এটাকে দেখে গ্রাফ প্রবলেমও মনে হইতে পারে। এখন এটা আসলে একটা গ্রাফ প্রবলেম, কিন্তু যেভাবে আপনি ভাবতেছেন আসলে সেভাবে না। এটা একটা আলাদা গ্রাফ ডাটা স্ট্রাকচারের অংশ এবং এটার জন্য আলাদা একটা অ্যালগোরিদমই তৈরি আছে। এবং এখানে আমরা যেটা করতেছি সেটা যদি একটু রিক্যাপ করতে হয়, আমরা জাস্ট নাম হিসাবে যেগুলো সেম নাম এবং সেম ইমেল আইডি বিশিষ্ট সেগুলোকে মার্চ করতেছি, এছাড়া আর কিছু না। কিন্তু মার্চ করার সময় আমাদেরকে যে পরিমাণে ডাটার সাথে কাজ করতে হইতেছে এবং যত ভ্যারিয়েবলকে আমাদের মাথায় রাখতে হইতেছে সেটা হয়তো বা আমি এই পর্যন্ত অন্য কোনো প্রবলেমের ক্ষেত্রে পাই নাই। এই প্রবলেমটা আসলে আমার জন্য করাটা অনেক অনেক টাফ ছিল
অ্যান্ড আমি চেষ্টা করব যেন আপনারা এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারেন। এ কারণে আমি এখানে থেকে শিফট হয়ে এই অ্যালগরিদমটার পেছনে যাব। এই অ্যালগরিদমটার নাম হচ্ছে DSU অথবা ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। এখন ডিসজয়েন্ট সেট ইউনিয়ন দ্বারা বুঝায় আপনাদের কাছে যদি এমন কিছু সেট থাকে যেই সেটগুলা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, মিনিং হচ্ছে যে এদের একে অপরের সাথে কোনো রিলেশন নাই, এবং আপনি সেগুলোকে ইউনিয়ন করতে চান, তাহলে আপনি এই অ্যালগরিদমটা অথবা ডাটা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারেন। সো সেট দ্বারা এখানে বোঝানো হইতেছে যে কোনো কিছু, রাইট? এটা একটা সিঙ্গেল ভ্যালু হইতে পারে, ভ্যালুয়েবল হইতে পারে, অথবা এটা ফুল লিস্ট হইতে পারে। কিন্তু আমরা এই অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচারের মাধ্যমে যে কোনো ডিসজয়েন্ট একে অপরের সাথে সম্পর্কহীন সেটকে ইউনিয়ন করতে পারি, অলরাইট? এবং এটাকে র্যাঙ্কিং ইউনিয়নও বলা হয়, অথবা এটার আরেক নাম হচ্ছে ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদম। এটা বিভিন্ন নামে বিভিন্ন প্রবলেমে ইউজ হয়। গিক ফর গিক্সে অনেক সুন্দর একটা লিস্ট করা আছে কোন কোন প্রবলেমের ক্ষেত্রে আপনি DSU কে ইউজ করতে পারেন, এবং এটা আপনি সচরাচর দেখবেন না। যদি আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে যান এবং আপনাকে এই DSU রিলেটেড কোনো প্রবলেম দেওয়া হয়, তাহলে ধরে নিয়েন ভাই যে আপনার ইন্টারভিউ নিতেছে সে একেবারে অন্য লেভেলের পিসড অফ হয়ে আছে, আপনাকে জাস্ট দেখতেই পারতেছে না, অথবা আপনি এমন কোনো কাজ করছেন যেটা দিয়ে সে খুবই রাগান্বিত এবং আপনাকে সে দুই চোখের এক চোখে দেখতে পারে না। এটা হচ্ছে DSU। এখন DSUটার ইউজ এবং DSUটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমি DSU এর ইমপ্লিমেন্টেশনটা আপনাদেরকে দেখাবো না, কিন্তু কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাইতে চাই। DSU যেহেতু এমন একটা অ্যালগরিদম যেটা আমাদের কোনো রিলেশনশিপ ছাড়া আলাদা আলাদা সেটকে মার্জ করতে পারে অথবা ইউনিয়ন করতে পারে, সেহেতু আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে এটা খুবই খুবই প্রয়োজনীয় পড়বে। কারণ আমাদের কাছেও এরকম একে অপরের সাথে রিলেশনশিপ ছাড়া কিছু সেট আছে অথবা কিছু লিস্ট আছে, এবং সেই লিস্টের ভেতরে এমন কিছু আইটেম আছে যেগুলোর মধ্যে আবার রিলেশনশিপ আছে। সো আমাদেরকে সেইগুলা একসাথে বাছাই করে বের করতে হবে, অ্যান্ড আমি এটা একটু দেখানোর চেষ্টা করব। সো ধরেন যে আমাদের কাছে 3টা নাম্বার আছে, 1, 2 এবং 3। এখন এই 1, 2, 3 তিনটার ভ্যালু একে অপরের থেকে আলাদা। এই তিনটা রিপ্রেজেন্ট করতে পারে আলাদা আলাদা জিনিসকে। DSU ডাটা স্ট্রাকচারে যখন আমরা এটাকে স্টোর করব, তখন আমাদের কাছে এই তিনটার র্যাঙ্কিংই কিন্তু সিং হবে আপাতত, কারণ আমরা এই তিনটা একে অপরের থেকে গুরুত্বপূর্ণ কিনা সেটা বলতে পারতেছি না। সো DSU ডাটা স্ট্রাকচারে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে যেটা হবে প্যারেন্ট ভ্যারিয়েবল, এবং আরেকটা ভ্যারিয়েবল হবে র্যাঙ্ক ভ্যারিয়েবল। এখন প্যারেন্ট এবং র্যাঙ্ক এই দুইটাই আসলে নিজস্ব হ্যাশম্যাপ হবে। প্যারেন্টের ভেতরে আমরা স্টোর করব যে আমরা ইউনিয়নের পর কোন ভ্যালুটা কার আন্ডারে পড়ছে। এটা আর একটু ভালোভাবে এখনই বুঝবেন, জাস্ট মাথায় রাখেন যে আমরা প্যারেন্ট একটা হ্যাশম্যাপ নিব এবং র্যাঙ্ক একটা হ্যাশম্যাপ নিব। স্টার্টিং এর ক্ষেত্রে আমাদের প্যারেন্টগুলা কি হবে? 1 এর প্যারেন্ট 1 আমরা জানি, সো 1 এর কোনো প্যারেন্ট আপাতত নেই, এই কারণে আমরা 1 এর প্যারেন্টকে 1 হিসাবে স্টোর করলাম। 2 এর প্যারেন্ট 2 হিসাবে স্টোর করে দিলাম। 3 এর প্যারেন্ট 3 হিসাবে স্টোর করে দিলাম। এখন আমাদের এখানে যে মার্জটা হবে সেটা কিভাবে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সো মার্জ করার জন্য আমি বলছি এটাকে র্যাঙ্কিং মার্জ অথবা র্যাঙ্কিং ইউনিয়নও বলা হয়। যেহেতু র্যাঙ্ক নির্ধারণ করতে হবে, স্টার্টিং এ কোনো ভ্যালুর র্যাঙ্ক কি হইতে পারে, 0 থেকে স্টার্ট করতে পারি। সো র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা 1 এর জন্য 0 দিয়ে দিলাম, 2 এর জন্য 0 দিয়ে দিলাম, 3 এর জন্য 0 দিয়ে দিলাম। এখন আমি চাই 1 এবং 2 এই দুইটা ভ্যালুকে ইউনিয়ন অথবা মার্জ করতে, যে এই দুইটা ভ্যালুর ভেতরে যা কিছুই থাকুক না কেন এই দুইটাকে আমি মার্জ করতে চাই। তাহলে আমি কিভাবে করতে পারি? যদি দেখেন আমরা 1 এর সাথে 2 কে মার্জ করব নাকি 2 এর সাথে 1 কে মার্জ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ল্যাঙ্গুয়েজটা মানে এভাবে বুঝানোটা খুবই গুরুত্বপূর্ণ। ধরলাম আমরা 1 এর সাথে 2 এর মার্জ করতে চাই, তাহলে আমরা এখানে প্যারেন্টের ক্ষেত্রে যদি দেখি 1 এর সাথে 1 এর প্যারেন্ট হচ্ছে 1, কিন্তু যদি 2 কে 1 এর সাথে মার্জ করি তাহলে অবশ্যই 2 এর প্যারেন্ট হয়ে যাবে 1, তাই না? এন্ড যদি 2 এর প্যারেন্ট 1 হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? র্যাঙ্কটাকেও
আপডেট করতে হবে। সো এখন যেহেতু আমরা 1 এর সাথে 2 এর একটা সম্পর্ক করলাম, সেহেতু আমাদের র্যাঙ্কিং অনুযায়ী 1 যে সেটটা ছিল সেটার র্যাঙ্ক উপরে উঠে যাবে। সো বাকি 2টা 0-তে আছে থাকুক, কিন্তু এখন আমরা জানি যে আমাদের কাছে যে 1 নাম্বার সেটটা ছিল সেটা হায়ার র্যাঙ্কিংয়ে আছে এবং এটার আন্ডারে কোনো একটা ভ্যালু আছে। অ্যান্ড আমরা যদি এখন প্যারেন্টে দেখি তাহলে দেখব আমাদের যে 2 নাম্বার সেট সেটা কার আন্ডারে আছে, সেটা আছে 1 এর আন্ডারে। অ্যান্ড এটাই হচ্ছে ডিএসইউ ডাটা স্ট্রাকচারের একেবারে বেসিকটা। আমরা এখন এই নলেজটা কিভাবে আমাদের প্রবলেমের ক্ষেত্রে খাটাইতে পারি সেটা হবে আমাদের আসল কথা, কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। আমরা পরবর্তীতে যখন মার্চ করব তখন কিভাবে মার্চ করব, আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের আপডেটেড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন ধরেন আমরা এই ডিএসইউ থেকে একটা ভ্যালুকে খুঁজতে চাই অথবা একটা প্যারেন্টকে খুঁজতে চাই এবং সেই প্যারেন্টের আন্ডারে যতগুলা আছে সবগুলাকে খুঁজবো। আমি কিভাবে খুঁজবো, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। ফার্স্ট অফ অল, আমরা যখন ডিএসইউ ডাটা স্ট্রাকচারে কোনো কিছুকে খুঁজি তখন আমরা ওই ভ্যালুটাকে খুঁজি না, আমরা খুঁজি ওই ভ্যালুর প্যারেন্টটাকে। অলরাইট, সো আমরা যদি এখন 2কে খুঁজি তাহলে আমাদেরকে পাওয়া উচিত কোনটা, 1টাকে পাওয়া উচিত, তাই না? এবং যদি লক্ষ্য করেন তাহলে আমরা দেখব আমরা 2তে এসে 1 এর ভ্যালুটাকে পাইতেছি, আমাদের প্যারেন্ট হচ্ছে এটা। এখন আমাদের প্যারেন্ট যেটাই হোক না কেন, এই প্যারেন্টেরও অন্য আরেকটা প্যারেন্ট থাকতে পারে। সো আমরা জাস্ট চেক করব যে এই প্যারেন্টের অন্য কোনো প্যারেন্ট আছে কি না। অলরাইট, সো এই প্যারেন্টের প্যারেন্ট যদি সেম হয় তার মানে 1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা জানি যে এটাই হবে সবচেয়ে বড় প্যারেন্ট এবং এই প্যারেন্টের ভ্যালুটাকে আমরা পাওয়া যেতে পারি। এন্ড আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো যে কেন এই জিনিসটা আমাদের মেইন প্রবলেমের সাথে এত গুরুত্বপূর্ণ হইতে পারে। আমরা জাস্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এন্ড এই র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা যখন এই ভ্যালুগুলোকে জয়েন করতেছি তখন আমাদের কাছে খুব সুন্দরভাবে সকল প্যারেন্টগুলা এবং তাদের চিলড্রেন ভ্যালুগুলা সেট অবস্থাতে তৈরি হইতেছে এবং আমরা তাদেরকে মার্জ করে দিতে পারতেছি একে অপরের সাথে। আমরা ট্র্যাক রাখতে পারতেছি যে কোনটা কার আগে হবে। আমরা যখন কোনোটাকে মার্চ করতেছি তখন তাদের র্যাঙ্কিংকে 1 বাড়ায় দিতেছি এবং আমরা বুঝাইতেছি যে কোনো কিছু যদি মার্চ হয় এরপরে তাহলে যেটার র্যাঙ্কিং বেশি হবে সেটার সাথেই মার্চ হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আপনাদের মাথায় রাখাটা জরুরি, যে আমরা যখন কোনো কিছুকে মার্চ করতেছি তখন যেন আমাদের মাথায় থাকে এর প্যারেন্ট হবে অবশ্যই যেটার র্যাঙ্ক বেশি সেটা। সো প্রায়োরিটি হিসাবেও আমরা এই জিনিসটাকে মাথায় রাখতেছি এবং ব্যবহার করতেছি। অ্যান্ড এই ডিএসইউ ডাটা স্ট্রাকচারটা একই সাথে একটা প্রায়োরিটি কিউ এর মতো কাজ করতেছে, আমাদের একটা গ্রাফের মতো কাজ করতেছে, অ্যান্ড আমাদের একটা ট্র্যাকিং সিস্টেমের মতো কাজ করতেছে। দিস ইজ এ ভেরি ক্লেভার ডাটা স্ট্রাকচার অ্যান্ড দ্য অ্যালগোরিদমস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এটার ইমপ্লিমেন্টেশনটা দেখাবো না, কারণ হচ্ছে যে আমি যদি ইমপ্লিমেন্টেশনটা করা স্টার্ট করি এখন কমপক্ষে 1 ঘন্টা সময় যাবে জাস্ট টাইপ করতে। অত বড় না ইমপ্লিমেন্টেশনটা ছোট, কিন্তু ওই ইমপ্লিমেন্টেশনটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে পাইথনের যত জিনিসপাতি দেখাইতে হবে তত আসলে আপনি ডিএফএস শিখবেন না। সো আমি রেকমেন্ড করব আপনি খুব ভালোভাবে ডিএসইউ ডাটা স্ট্রাকচারটার ইমপ্লিমেন্টেশনটা লক্ষ্য করেন। আমার গিটহাব রিপোর্ট লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং এই প্রবলেমটার সলিউশনে গেলে গ্রাফ সেকশন থেকে আপনারা সবার উপরেই এটার ডিএসইউ ডাটা স্ট্রাকচারটার ইমপ্লিমেন্টেশনটা দেখতে পারবেন। অ্যান্ড আমি এখন আপনাদেরকে জাস্ট ডিএসইউ ডাটা স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশনটা দেখাবো এবং এক্সপ্লেন করার পর আমি এই প্রবলেমের সাথে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব সেটা আপনাদেরকে বুঝাই দিব, অ্যান্ড দেন এই প্রবলেমের সলিউশনের দিকে যাব। সো এখানে আমি ডিএসইউ ডাটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করে রাখছি অ্যান্ড দেখতেই পারতেছেন যে এটা আমি নিজে একটু টেস্টিং করছিলাম। নিজেরও বুঝতে হয় ভাই, তাই না? নিজেরও বুঝতে হয়, না বুঝলে আমি বুঝাবো কিভাবে। অ্যান্ড স্টার্টিংয়েই আমাদের ডিএসইউ ডাটা স্ট্রাকচার একটা ক্লাস আকারে থাকবে এবং এটার কনস্ট্রাক্টরের ভেতরে থাকবে একটা প্যারেন্ট এবং অবশ্যই থাকবে একটা র্যাঙ্ক। অলরাইট, সো প্রত্যেকটা এলিমেন্টেরই একটা প্যারেন্ট থাকবে এবং ওই এলিমেন্টের একটা র্যাঙ্ক থাকবে। এখন আমরা যখন অ্যাড করব তখন আমরা কিভাবে অ্যাড করব? আমরা যদি প্যারেন্টে ওই আইটেমটাকে আগে অ্যাড করে থাকি
তাহলে আমরা সেখানে আর কিছু করব না। এই কারণে আমি এখানে চেক করতেছি ইফ এক্স নট ইন সেলফ ডট প্যারেন্ট। যেহেতু এক্সটাকে আমরা অ্যাড করতে চাই, এটা যদি প্যারেন্টে না থাকে তাহলে আমি অ্যাড করব। যদি আগে থেকে থাকে তাহলে তো আমি জানি যে এটা আছে। অ্যান্ড আমরা স্টার্টিংয়ে যেই প্যারেন্টটাকেই অ্যাড করি না কেন সেটার র্যাঙ্ক সেট করে দিব 0-তে। এটা হচ্ছে মেইন জিনিস, কারণ আমরা এখনো কোনো কিছুর সাথে মার্চ করিনি। দেন আমরা এখন ইউনিয়ন করতে চাই, মানে মার্চ করতে চাই। যেমনটা আমরা ধরে নিলাম আমাদের এক্স হচ্ছে 0 এবং ওয়াই হচ্ছে 1। অ্যান্ড আমি যদি আমার এক্সাম্পলটাকে একটু বের করি, এখানে এক্সাম্পলটাকে বের করলে আমরা 1 এবং 2 নিয়েছিলাম। সো 1 এবং 2 এর দিক থেকেই চিন্তা করি। সো আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু 2টাকে অ্যাড করলাম এবং এদের র্যাঙ্ক 0-তে আছে এবং আমরা প্রথমে খুঁজে বের করব। সো খুঁজে বের করার জন্য আরেকটা ফাংশন লাগবে, কারণ আমি আগেই বলছিলাম যে আমরা যখন খুঁজবো তখন আমাদেরকে দেখতে হবে যে যেই প্যারেন্টে আমরা আছি সেই প্যারেন্টের কোনো প্যারেন্ট আছে কিনা। অ্যান্ড এটাই আসলে এখানে চেক হইতেছে যে প্যারেন্টের প্যারেন্ট আছে কি নাই সেটা বুঝবো কিভাবে। যদি আমরা যে প্যারেন্টটাকে সেভ করছি সেটার ভ্যালু যদি ওইটার সমানই হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটার কোনো প্যারেন্ট নাই। যদি না হয়, যেমনটা এখানে সেলফ ডট প্যারেন্ট এক্স ইজ নট ইকুয়ালস টু এক্স, যদি ভ্যালু এবং কি সেম না হয় তাহলে আমরা খোঁজা স্টার্ট করব। তো রিকার্সিভলি আমি এখানে সেলফ ডট ফাইন্ডটাকে ইউজ করব এবং সেম ওয়েতে আমরা জাস্ট রিকার্সিভলি দেখবো যে কত দূর পর্যন্ত যায় এবং যাওয়ার পর ফাইনালি আমরা যেই গ্র্যান্ড প্যারেন্ট অথবা গ্রেট গ্র্যান্ড প্যারেন্টটাকে পাবো সেটাই হবে আমাদের ভ্যালু অ্যান্ড ওইটাকে রিটার্ন করে দিব। এর মাধ্যমে কি হবে, আমরা আসলে র্যাঙ্কিংটাকেও পাওয়া যেতে পারি। কিন্তু এত কিছুর দরকার নেই, আমাদের 1 এবং 2 এর জন্য এখনো কোনো র্যাঙ্ক সেট হয় নাই। সো র্যাঙ্ক 0-তেই আছে অ্যান্ড আমরা ওটাকে খুঁজেও পেয়ে যাব। এখন দেখতে হবে যে 1 এবং 2 সেম কিনা। যদি দুইটা ভ্যালু সেম হয় তাহলে ওইটাকে ইউনিয়ন করার কোনো দরকার আছে? ওইটা ইউনিয়ন করার কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে দুইটা প্যাটার্নই সেম হবে। যদি না হয় তখন আমাদের ঝামেলা হবে। আমি আগেই বলছিলাম যে যেইটার র্যাঙ্ক বড় হবে সেইটার সাথে মার্জ হবে। অলরাইট, সো আমরা আপাতত এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে দুইটার ভ্যালুকেই সেম দেখতেছি। তার মানে আমরা এক্স এর সাথে ওয়াই এর মার্জটাকে করে দিব এবং আমাদের র্যাঙ্কের ভ্যালু 1 বেড়ে যাবে। কোন র্যাঙ্কের ভ্যালু? আমাদের এক্স এর র্যাঙ্কের ভ্যালু। অ্যান্ড আমরা এখানে সেলফ ডট প্যারেন্টের সাথে আমরা রুট ওয়াই কে অ্যাড করে দিতে পারি। সো প্যারেন্টের ভেতরে ওয়াই এর ভ্যালু যেটা, এখন আমরা সেটাকে সেট করে দিব তার প্যারেন্ট হিসাবে। সো এক্স কে আমি ওয়াই এর প্যারেন্ট হিসাবে সেট করে দিলাম। এরপর যেহেতু ওয়াই এর প্যারেন্ট হচ্ছে এক্স, সেহেতু এখন এক্স এর র্যাঙ্কিং বাড়াইতে হবে। সো আমি +1 করে দিলাম। আমার ইউনিয়নের কাজ শেষ এবং আমরা কিন্তু সিম্পল ওয়েতে ওয়াই কে এক্স এর সাথে মার্জ করে দিছি। অলরাইট, অ্যান্ড এখন আমরা পরবর্তীতে যদি কখনো 2 কে খুঁজতে চাই, যেমন ফাইন্ড 2 করি, তাহলে কিন্তু আমরা অলওয়েজ 1 কে রিটার্ন পাবো, কারণ 2 এখন 1 এর সাথে মার্জড অবস্থাতে আছে। আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আপনারা যদি নিজেরা ট্রাই করেন তাহলে এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানেই প্রবলেমটার সলিউশনটা করব, এই ডাটা স্ট্রাকচারটা ব্যবহার করি অ্যান্ড এই অ্যালগরিদমগুলো ইউজড হবে, এছাড়া অন্য কিছু না। অ্যান্ড এখন আমরা আসলে মেইন এক্সপ্লেনেশনের দিকে আসতে পারি। তো এখানে আমি আলাদা আলাদা সেটগুলোকে নিয়ে নিয়েছি এবং আমি আপনাদেরকে বলবো ইমাজিন করতে। ইমাজিন করেন যে আমাদের এই ভ্যালুগুলা নিজেরা এক একটা ইমেল, অলরাইট, ইউনিক ইমেল, এবং এই যে সেটগুলা তাদের নিজস্ব এক একটা নাম আছে। সো আমরা এখানে ধরে নিলাম এই সেটের নাম হচ্ছে জন, এই সেটের নামও হচ্ছে জন, এন্ড আমি এখানে জন দিয়ে দিতে পারি, এন্ড এই সেটের নামও হচ্ছে জন। এখন আমরা ডিএসইউ তে এটা কিভাবে অ্যাড করব? আমরা স্টার্ট করব জন থেকে, প্রথম জন থেকে, এবং আমরা জানি যে এই পুরো সেটটা একে অপরের সাথে মার্জ হয়ে যাবে। সো সবার প্রথমে ডিএসইউ তে আমরা অ্যাড করা শুরু করলাম। আমাদের প্যারেন্ট থাকবে, আমাদের র্যাঙ্ক থাকবে। প্যারেন্টের ভেতরে সবার প্রথমে 1 নিয়ে আসলাম, 1টাকে অ্যাড করলাম, এর প্যারেন্ট হবে 1। তারপরে আমি 2টাকে নিয়ে আসলাম, 2 এর প্যারেন্ট হবে 2, এন্ড আমাদের কাছে এখানে যখন আমরা অ্যাড করব 1 এর র্যাঙ্কিং হচ্ছে 0, 2 এর র্যাঙ্কিং হবে 0, এবং অ্যাড করে দেওয়ার পর অবশ্যই আমাদেরকে ইউনিয়ন করতে হবে, কারণ আমরা জানি যে আমরা যে সেটে আছি সেই সেটের সবগুলো একসাথে হবে এবং আমরা 1টাকে ধরে নেব প্যারেন্ট হিসাবে। তো এখন আমরা ইউনিয়ন যখন করব আমাদের 2 এর জন্য প্যারেন্ট সেট হয়ে যাবে 1 এ, এন্ড যখন 1 এ সেট হয়ে গেল এখন আমরা 3টাকে অ্যাড করতে চাই, আমাদের র্যাঙ্কিং 1 এর জন্য 1 বাইরে যাবে, এন্ড দেন আমরা 3টাকে অ্যাড করব। এখন 3 এর জন্য
এটার প্যারেন্ট কত হবে? 3 এর জন্য প্যারেন্ট হয়ে যাবে 1। যেহেতু 1 হয়ে গেছে সেহেতু আমরা যদি এখন লক্ষ্য করি 1 তো আগে থেকেই আছে, সো 1 এর সাথেই 3 এর কানেকশনটা হবে এবং র্যাঙ্কিং অনুযায়ী আমরা 1 এর সাথে কানেক্ট করে ফেললাম। এখন যখন আমরা এই জনে আসব, এখন কি হবে? আমরা যদি লক্ষ্য করি সবার প্রথমে আমরা অ্যাড করব কাকে? 1 কে। এবং অ্যাড করার সময় আমাদেরকে খুঁজতে হবে কি? 1 কেই খুঁজতে হবে। এবং আমরা কিন্তু 1 কে খুঁজে পাওয়া যাব। যেহেতু 1 কে খুঁজে পাওয়া যেতেছি সেহেতু 1 আগে থেকেই একটা প্যারেন্ট আকারে আছে, অথবা 1 এর একটা প্যারেন্ট আগে থেকেই আছে। এন্ড আমরা এখানে দেখতে পারতেছি যে 1 আগে থেকেই নিজে একটা প্যারেন্ট আকারে আছে। সো আমরা যখন 5 কে অ্যাড করতেছি আমরা আসলে কোথায় অ্যাড করতেছি? 1 এর সাথে অ্যাড করতেছি। সো 5 এর প্যারেন্ট কি হবে? 1 হবে। এন্ড যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এই সিম্পল কনসেপ্টটাকে কাজে লাগায়া দুইটা জনকে কিন্তু মার্চ করে ফেলছি। আমাদের কাছে এক সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ইউনিক ইমেল আগে থেকেই আছে। সো আমরা যদি এখন প্যারেন্ট অনুযায়ী জাস্ট ভাগ করে নিতে পারি আমরা কিন্তু জনের জন্য যতগুলো দরকার সকল ইমেলগুলাকে পাওয়া যাইতেছি। এন্ড পরবর্তী জনের জন্য যখন আমরা অ্যাড করব তখন কিন্তু আর সেম হবে না। সো আমরা 3 থেকে যদি শুরু করি, 3 কে অ্যাড করতে চাই, 3 কি আগে থেকে আছে এখানে? হ্যাঁ আছে। এন্ড আমি এখনই মাথায় আসলো যে আমি ভুল করছি, এখানে 3 5 দিয়ে দিছি, উল্টা হবে। নাম্বার চেঞ্জ করে দিই যেন ভালো মতো বুঝাইতে পারি ভাই। সো এখানে আমি 4 6 কে অ্যাড করে দিলাম যেন এই জনটা আলাদা হয়। এখন আমি 4 এবং 6 কে আমার এই প্যারেন্ট লিস্টে অ্যাড করতে চাই। এখন 4 এবং 6 কে যখন অ্যাড করতে যাব তখন শুরুতেই আমি 4টাকে অ্যাড করলাম এবং 4 এর জন্য আমার প্যারেন্ট হবে 4। 6টাকে যখন অ্যাড করব তখন 6 এর জন্য আমার প্যারেন্ট হবে 4। এভাবে করে আমরা 1 এর জন্য আলাদা করতে পারলাম, 4 এর জন্য আলাদা করতে পারলাম। এবং র্যাঙ্কিং অনুযায়ী যদি এখন দেখি 1 এর র্যাঙ্কিং হচ্ছে 1, 2 এর র্যাঙ্কিং হচ্ছে 0, 3 এর র্যাঙ্কিং হচ্ছে 0, 5 এর র্যাঙ্কিংও হচ্ছে 0, আর 4 এর র্যাঙ্কিং হবে এখানে 1 এবং 6 এর র্যাঙ্কিং হবে এখানে 1। এন্ড র্যাঙ্কিং অনুযায়ী আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের কাছে দুইটা প্যারেন্ট আছে এবং বাকি সবাই এই দুইটা প্যারেন্টের চাইল্ড হিসাবে কাজ করতেছে। অলরাইট, এন্ড এই ডিএসইউ ডাটা স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা যদি একটু ক্লেভার ওয়েতে ভাবতে পারি তাহলে আমরা অনেক অনেক প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবো। এন্ড এই প্রবলেমটার ক্ষেত্রে আমি টাইম কমপ্লেক্সিটির দিকে যাব না, কারণ টাইম কমপ্লেক্সিটি বুঝাইতে গেলে আরো বেশি সময় লাগবে। অলরাইট, এন্ড আমি জানি যে আমি এখানে একটু চোরামি করতেছি, কিন্তু চোরামি করাটা উচিত না। আমি চেষ্টা করব যেন আপনাদেরকে সঠিকভাবে আমি ইমপ্লিমেন্টেশনটা দেখাইতে পারি। এই প্রবলেমটা বুঝতে হলে আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্টেশনটা অনেক সময় ধরে দেখতে হবে। আমার ক্ষেত্রেও অনেক সময় ধরে আমি ইমপ্লিমেন্টেশনটা দেখছিলাম, কারণ আমি এটা পারিনি। এটা আমার মাথাতে আসাটা স্বাভাবিক না। এই ডাটা স্ট্রাকচারটা হঠাৎ করে যদি কারো মাথায় এসে পড়ে তাহলে তাকে স্পেশাল হইতে হবে। অ্যান্ড আমি অত স্পেশাল না পাই, সো আমার মাথাতেও আসে নেই। অ্যান্ড আমি আপনাদেরকে ওভাবেই শেখানোর চেষ্টা করতেছি যেভাবে আমি নিজে এই প্রবলেমটার সলিউশনটাকে শিখছিলাম। সো সবার প্রথম কাজ হবে আমরা ইমেলগুলোকে একটা একটা করে অ্যাড করা শুরু করব এবং প্রথম ইমেলটাকে আমরা প্যারেন্ট ইমেল হিসাবে ধরে নিব। তারপর আমরা জাস্ট মার্চ করা শুরু করব প্যারেন্ট ইমেল হিসাবে, আর কিছু না। অ্যান্ড মার্চ করার সময় ডিএসইউ ডাটা স্ট্রাকচার হিসাবে আমাদের প্যারেন্ট ইমেলের সাথে এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড দেন আমাদের যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই ডিফারেন্ট ভ্যালু আকারে স্টোর হবে। এখন আমাদের বাকি সাব প্রবলেমগুলো কি কি আছে? ফার্স্ট অফ অল আমরা অ্যাড করলাম, অ্যাড করার পর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ইমেলগুলা কোন নামের সাথে জড়িত। সো আমরা আরেকটা হ্যাশম্যাপকে তৈরি করব যেখানে প্রত্যেকটা ইমেলের জন্য আমরা তাদের নামটা রাখবো। সো 1 এর সাথে আছে জন, আমরা জানি 2 এর সাথে আছে জন, 3 এর সাথেও আছে জন, এন্ড আমি বানান যদি ঠিকভাবে লিখতে পারতাম, 5 এর সাথে আছে জন, সেম ওয়েতে 4 6 এর জন্য আছে জন। এন্ড যখন আমরা এই দুইটাকে ডিফারেন্সিয়েট করব, মানে ডিএসইউ ডাটা স্ট্রাকচার থেকে যখন বের করব, তখন আমরা দেখব যে এই জন এবং এই জন সেম না। সো আমরা প্যারেন্ট হিসাবে এদেরকে মার্চ করে দিতে পারি। সো আমরা জানি যে 4 এর যে ওনার সে হবে জন এবং 4 এর যে চাইল্ড সেটা হচ্ছে 6। তো সো জনের জন্য আমরা 4 এবং 6 মেল পাইতেছি, অ্যান্ড অন্য আরেকজনের জন্য আমরা পাইতেছি 1 2 3 এবং 5 নাম্বারটাকে।
অ্যান্ড এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। সো প্রতিবার আমরা এই কাজটা করব এবং একে একে আমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। অ্যান্ড এখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। অলরাইট, সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত আমার সাথে ফলো করতে পারছেন। অ্যান্ড আমরা এই ডিএসইউ ডাটা স্ট্রাকচারের পর থেকেই আমাদের ইমপ্লিমেন্টেশনটা শুরু করতে পারি। অলরাইট, আমি এখানে লিড কোড থেকে নিয়ে কপি করে পেস্ট করে দিয়েছি এবং ডিফল্ট দিকটাকে এখানে ইমপ্লিমেন্ট করে নিয়েছি, কারণ ডিফল্ট দিকটা খুবই হেল্পফুল হবে ডিকশনারি তৈরির ক্ষেত্রে এবং চেকিং এর জন্য। অ্যান্ড আমরা এখন আমাদের কাজটা শুরু করতে পারি। সবার প্রথম কাজ হবে আমরা একটা ডিএসইউ অবজেক্টকে তৈরি করে নিব, যেটা হবে আমাদের ডিএসইউ ক্লাস থেকে নেওয়া। অ্যান্ড দেন আমরা আমাদের ইমেলগুলাকে নেমের সাথে ম্যাপ করে নিব। সো ইমেল টু নেম ম্যাপ, যেটা আমি সবার শেষে দেখাইতেছিলাম যে প্রত্যেকটা মেইলের সাথে আমরা ম্যাপ করে নিব। এখন আমাদের ডিএসইউ ডাটা স্ট্রাকচারের ভেতরে এই ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে, এই ইমেলগুলোকে অ্যাড করতে হবে। সো আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের ভেতর দিয়ে যাব। সো আমাদের কাছে যে অ্যাকাউন্টসটা দেওয়া আছে সেটা হবে লিস্ট অফ লিস্ট। অ্যান্ড যেহেতু লিস্ট অফ লিস্ট, সেহেতু আমরা প্রত্যেকটা লিস্টকে বের করে নিতে পারি এবং আমরা জানি যে শুরুর যে ভ্যালুটা মানে জিরো ইন্ডেক্সটা সেটা হবে নেম। সো ফর অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টস, অ্যান্ড আমরা অ্যাকাউন্টসটাকে এখানে নিয়ে নিতে পারি এবং নিয়ে নেওয়ার পর আমরা নেমটাকে বের করে নিব। সো নেম ইজ ইকুয়ালস টু হবে অ্যাকাউন্ট ভ্যারিয়েবলটার জিরো ইন্ডেক্স। অ্যান্ড আমাদের প্রথম মেলটাকে আমরা যেহেতু আমাদের প্যারেন্ট মেল ধরে নিব, সেহেতু সেটাকেও বের করে নিব। সো আমরা এখানে ফার্স্ট মেলটাকে সেভ করে নিব। সো এটা হবে অ্যাকাউন্টসের ওয়ান ইন্ডেক্স। অ্যান্ড অ্যাকাউন্ট থেকে আমি ওয়ান ইন্ডেক্সটাকে বের করে নিলাম। অ্যান্ড এখন আমি লুপ চালায়া জাস্ট আমাদের ডিএসইউ ডাটা স্ট্রাকচারে অ্যাড করব। সো প্রত্যেকটা মেইলের ভেতর দিয়ে আমরা লুপ চালাবো। সো ফর ইমেল ইন, আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটার, এবং ইমেল স্টার্ট হয় কত থেকে, 1 থেকে শেষ পর্যন্ত যাবে, কারণ জিরো ইন্ডেক্সে জাস্ট নেমটা আছে। অ্যান্ড এখন আমরা ডিএসইউ ডট অ্যাড ইউজ করতে পারি। সো ডিএসইউ ডট অ্যাড ফাংশনের ভেতরে আমি ইমেলটাকে পাঠিয়ে দিব, ইমেলটা স্টোর হয়ে যাবে। ইমেলটা স্টোর হওয়ার পর আমরা এখন ইমেলের সাথে আমাদের ফার্স্ট মেইলটাকে কানেক্ট করে দিব। তো ডিএসইউ ডট ইউনিয়ন ফাংশনটাকে ব্যবহার করে আমরা ফার্স্ট মেইলটা হবে আমাদের এক্স এবং ওয়াই হবে আমরা যেই ইমেলে আসি সেটা, এবং এটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন ফাইনালি আমরা যেই ইমেলটাকে পাইলাম সেই ইমেলটাকে আমরা নেমের সাথে ম্যাপ করে সেভ করে দিতে পারি। তো ইমেল টু নেম, এটার ভেতরে আমি ইমেলটাকে সেভ করব কিসের মাধ্যমে, নেমের সাথে। সো নেমটাকে বের করে নিয়েছিলাম, নেমের সাথে অ্যাড করে দিলাম। এখন আমরা ভরসা করতে পারি যে আমাদের কাছে যে ডিএসইউ ডাটা স্ট্রাকচারটা আছে সেটার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করে একে একে অ্যাড করতে পারছি যেগুলা আমাদের কমন মেইল সেগুলাকে, এবং এখন আমাদেরকে জাস্ট ওই মেইলগুলোর প্যারেন্ট হিসাবে অ্যাড করা শুরু করতে হবে এবং বের করতে হবে। সবার প্রথমে আমরা বের করব সবগুলা মেইলকে একে একে। এখন আমরা এই ইমেল গ্রুপটাকে খুঁজে বের করব। অলরাইট, সো আলাদা আলাদা যতগুলা ইউনিয়ন তৈরি হয়েছে সবগুলাকে একটা একটা করে বের করতে হবে এবং স্টোর করতে হবে। সো আমি ইমেল গ্রুপ নামে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং এটা হবে একটা ডিফল্ট ডিক্ট, এবং ডিফল্ট ডিক্টের ভেতরে একটা লিস্ট থাকবে, কারণ লিস্ট অফ ইমেল থাকবে। প্রত্যেকটা প্যারেন্টের একটা লিস্ট অফ চাইল্ড থাকবে যেগুলো নিজেরাও হবে এক একটা ইমেল। সো আমি এখন ফর ইমেল ইন আমাদের যে ইমেল টু নেম ছিল সেটা, এবং সেটা থেকে জাস্ট একটা ইমেলকে খুঁজে বের করার চেষ্টা করব এবং কিজগুলাকে নিয়ে নিব, কারণ কিজগুলাতে ইমেলগুলা স্টোর করা আছে। অ্যান্ড আমরা এখন একে একে খুঁজবো। সো আমরা প্রত্যেকটা ইমেলের প্যারেন্টকে খুঁজে বের করব। প্যারেন্ট ইজ ইকুয়ালস টু হবে ডিএসইউ ডট ফাইন্ড আমাদের ইমেলটা, এবং খুঁজে বের করার পর আমরা শিওর থাকতে পারি যে আমরা যে প্যারেন্টটাকে পাবো সেটার আন্ডারেই হবে আমাদের এই ইমেলটা। সো আমরা ইমেল গ্রুপের ভেতরে এটাকে অ্যাড করে দিতে পারি। সো ইমেল গ্রুপ, এবং সেটার ভেতরে আমি প্যারেন্টটাকে দিব, প্যারেন্টের সাথে যাবে কোনটা, তার যেই ইমেলে আমি আসি সেটা, এবং অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাওয়ার কথা। আমি ইকুয়ালস টু দিছি, এই ভুলটা আমি সবসময় করি, যখন আমি লিস্টে অ্যাড করতে যাই আমি ইকুয়ালস টু দিয়ে সেভ করি, তাহলে কি হবে, ওভাররাইট হয়ে যাবে। আমি অ্যাপেন্ড করতে চাই লিস্টের ভেতর, এই কারণে আমি অ্যাপেন্ড করে দিলাম। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। আর
একটু বাকি আছে। এখন আমরা কিন্তু মার্জ করা শেষ করি নাই, কারণ আমরা সবগুলা ইমেইলের গ্রুপকে পেয়ে গেছি। এখন আমাদের লাগবে ইমেইলের সাথে তার নামটাকে। আমাদেরকে রিটার্ন করতে বলা হয়েছে ইমেইলের যে নেম আছে সেটা, এবং সাথে সাথে আমাদের যে ইমেলগুলো আছে, যতগুলা ইমেল আমরা পাইছি প্যারেন্টের ক্ষেত্রে, সেগুলোর সর্টেড একটা লিস্ট। সো সবগুলাকে এখন আমাদের মার্জ করতে হবে এবং এই লিস্টটা আমাদেরকে তৈরি করতে হবে। সো মার্জড ইমেইলস ইজ ইকুয়ালস টু একটা এমটি অ্যারেকে আমি নিয়ে নিব, অ্যান্ড এখন আমি একটা ফর লুপ চালাবো কিসের ভেতর দিয়ে? আমাদের ইমেইল গ্রুপের ভেতর দিয়ে। অ্যান্ড ইমেইল গ্রুপের ভেতর দিয়ে গেলে আমরা অবশ্যই একটা প্যারেন্টকে পাবো এবং প্রত্যেকটা ইমেইলের লিস্টকে পাবো এবং সেটাকে অ্যাড করতে পারি, তাই তো? সো আমরা একটা প্যারেন্টকে পাইতেছি PARENT এবং ইমেইলের লিস্ট পাইতেছি, অ্যান্ড ইমেইলের লিস্ট পাইতেছি। এটা একটা এস দিয়ে দিই। আমরা ইমেইল গ্রুপ থেকে সবগুলো আইটেমকে বের করে নিব। বের করে নেওয়ার পর এখন জাস্ট আমাদের যে মার্জড মেইল ছিল সেগুলোতে আমি কি ঠিকমতো নাম বানান লিখে নেই, মার্জড ইমেইলস ডট অ্যাপেন্ড করে দিব আমাদের প্যারেন্টের সাথে। সো আমাদের যে ইমেইল টু নেম হ্যাশম্যাপটা ছিল সেটা থেকে আমি প্যারেন্টের নামটাকে বের করব। এই যে ইমেলটা, প্যারেন্ট ইমেলটা, এটা কার আন্ডারে ছিল সেটাকে বের করব, কারণ আমি জানি প্যারেন্টের নাম যেটা হবে সেটাই হবে আমাদের ওই ইমেলের ইউজার, এবং ওই প্যারেন্টের সাথে যতগুলা ইমেল ছিল সবগুলাই হবে ওই ইমেলের ইউজার। অ্যান্ড আমরা এখন এটার সাথে জাস্ট যোগ করে দিতে পারি সর্টেড অবস্থাতে আমাদের ইমেলগুলাকে। তো সর্টেড অবস্থাতে আমাদের ইমেলগুলাকে অ্যাড করে দিব। অ্যান্ড ফাইনালি এটাকে আমি সলভ করতে পারছি নিজের মতো করে, অ্যান্ড আমি রিটার্ন করে দিতে পারি মার্জড ইমেলসটাকে। দিস প্রবলেম ওয়াজ ভেরি হার্ড ফর মি। তাই চোখের পানি বের করে ফেলছিল আমার, কারণ এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি এটা সলভ করার ক্ষেত্রে। আমি ভাবছিলাম যে এটা আমি নিজে থেকে সলভ করতে পারবো, কিন্তু আই কুডন্ট ডু ইট অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি এখানে টাইপিং মিস্টেক করছি, যেটা আসলে উচিত হয়নি। অ্যান্ড বুঝতেই পারতেছেন আমি গতকালকে 5টা ভিডিও, আজকে 2টা হয়ে গেল, আর মাত্র 3টা ভিডিও বাকি আছে। অ্যান্ড ওই 3টা করলে এই সিরিজটা শেষ হয়ে যাবে। অ্যান্ড এটা বুঝানোটা অনেক টাফ, এই কারণেই আমি ইমপ্লিমেন্টেশন দেখানোটা স্কিপ করছি, কারণ ইমপ্লিমেন্টেশনটাও আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু আমি যেহেতু ইমপ্লিমেন্টেশনটা নিজে থেকে বুঝতে পারছি, সেহেতু আমার মনে হয় আপনারা যদি এক নজর দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন, যদি এক্সপ্লেনেশনটা ঠিকভাবে বুঝে থাকেন। সো আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন। অ্যান্ড এই প্রবলেমটা হঠাৎ করে এমনভাবে ঝড়ে বকে আমার সামনে এসে পড়ছিল যে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি এটা কিভাবে মিডিয়াম লেভেলের প্রবলেম হইতে পারে। অ্যান্ড এটা আসলে মিডিয়াম লেভেলের প্রবলেম না, অ্যাজ আই সেড। এটা শুধুমাত্র মিডিয়াম লেভেলের প্রবলেম হবে তাদের জন্য যারা আগে থেকে ডিএসইউ ডাটা স্ট্রাকচারের ব্যাপারে জানে এবং কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে। কিন্তু যদি আপনারা ডিএসইউ ডাটা স্ট্রাকচার সম্পর্কে না জেনে থাকেন এবং ইউনিয়ন ফাইন্ড অ্যালগোরিদম সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আপনারা খুব সম্ভবত এটা কোনো দিনই সলভ করতে পারবেন না। এটা আমার জন্য টাফ ছিল। অ্যান্ড যদি আপনারা ডিএসইউ ডাটা স্ট্রাকচারটা জানেনও, তারপরেও এত মাথা খাটায়া 3টা ফর লুপ খাটায়া আপনি একেবারে ফাইনাল লিস্ট পর্যন্ত আস্তে আস্তে আমার মনে হয় আপনার মাথা পুরা আওলায়া যাবে। তো আশা করি আপনি এই সলিউশনটা বুঝতে পারছেন। ডোন্ট থিঙ্ক ইট টু হার্ড। প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সেকশনের একটা রিজনিং আছে। সো আমি এখন এটাকে কপি করে নিতে পারি, কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড রান করে দেখব। রান করার পর অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখি হয় কিনা। হয়ে যাইস প্লিজ, মান সম্মানের ব্যাপার। অ্যান্ড হয়েও গেছে। অ্যান্ড আমি আপাতত টাইম কমপ্লেক্সিটিটাকে ইগনোর করব, কারণ আমি আসলে মিডিয়াম পর্যায়ে ছিলাম। কিন্তু লিড কোডে মাঝে মধ্যে এরকম টাইম কমপ্লেক্সিটি একটু উল্টাপাল্টা হইতে পারে। অ্যান্ড এটা স্বাভাবিক। আপনারা দেখতেই পারতেছেন যে প্রায় 293 মিলি সেকেন্ড পর্যন্ত রান টাইম ছিল। অ্যান্ড আমি হয়তো বা শিওরলি বলতে পারি আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তাহলে আমি এইরকম সলিউশনই দেখতে পারবো। ডিএসইউ ছাড়া এটা করাটা একটা বোকামির মতো হয়। অলরাইট, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা খুবই শেষে পৌঁছায় গেছি। 75টা প্রবলেম দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমরা ওয়ার্ড সার্চটাকে ইমপ্লিমেন্ট করব, যেটা আমরা আগেও করছি, এরকম অ্যালগোরিদম একটা করছি আমরা। অ্যান্ড দেন মিনিমাম হাইট ট্রিস, এটা একটু হার্ড হবে। অ্যান্ড ওয়ার্ড ল্যাডার, এই প্রবলেমটারে আমি ভয় পাই। এর আগেও একটা ভিডিওতে বলছি এই প্রবলেমটারে ভয় পাই, এখনো বলতেছি। যাই হোক, দোয়া করবেন অ্যান্ড একটা লাইক দিয়ে যান যদি আপনাদের ভালো লাগে।